এবার তোমাদের যেটা শুরু করব সেটা হচ্ছে তোমার গ্যাসের প্রসারণ। ঠিক আছে, আমরা গ্যাসের প্রসারণ পড়ব। গ্যাসের প্রসারণ ওই যে গ্যাসের প্রসারণ। প্রথমে আমরা যেটা দেখব, ডে টু ডে লাইফে অর্থাৎ দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে গ্যাসের প্রসারণের কয়েকটা উদাহরণ দেখব। ঠিক আছে, তারপর সেখান থেকে কনক্লুশন টানবো। তারপরে গ্যাসের প্রসারণের ক্ষেত্রে আপাত বা প্রকৃত প্রসারণ বলে কিছু হয় না, কেন কেন একটাই প্রসারণ হয় সেটা আলোচনা করব। দিয়ে গ্যাসের আয়তন প্রসারণ গ্রহণ করতে চলে যাব এবং সেখান থেকে আমরা দেখো গ্যাস চ্যাপ্টারে চার্লস সূত্র পড়েছি, সে তার মধ্যে তুলনা করে গ্যাসের প্রতিসারণ আয়তন প্রসারণ গুণাঙ্কের মানটা বার করবো। এই তো হচ্ছে গ্যাসের। ঠিক আছে তো, তারপর নেক্সট উইকে আমরা বাকি জিনিস কমপ্লিট করে দেবো। ঠিক আছে তো, দিয়ে হয়তো থার্ড উইক থেকে তোমাদেরকে আমি একদিন করে হয়তো ডাকবো, আর একদিন হয়তো ভিডিও পোস্ট করবো। এই করে এই মাসটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। দেখা যাক তারপরে সিচুয়েশন কী দাঁড়াচ্ছে। এই যে তাহলে ফার্স্ট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে প্রাত্যহিক অভিজ্ঞতা থেকে। পড়ানো শুরু করলে আমার সুবিধা, কারণ কি আমাকে এত লিখতে হবে না, মুখে বলে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, লিখলে কি হচ্ছে, অনেক ডিটেলসে লিখতে হচ্ছে আমাকে। প্রাত্যহিক অভিজ্ঞতা থেকে, মানে খাতায় আমার নোট তৈরি হয়ে গেল। গ্যাসের প্রসারণের উদাহরণ, খাতাগুলো রাখতে হবে, পরবর্তীকালে কাজে লাগবে, ওখান থেকেই পড়া বলে দিতে হবে। তাহলে ডে টু ডে লাইফ থেকে গ্যাসের প্রসারণের উদাহরণ। ফার্স্ট হচ্ছে, ধরে নাও ঘর বন্ধ আছে, এই ঘরের মধ্যে আমরা থাকি, না নিঃশ্বাস প্রশ্বাস নিই। তার ফলে কী হচ্ছে, ঘরের বায়ু কী হয়, গরম হয়ে যায়, হয়ে গিয়ে হালকা উপরে ওঠে এবং উপরে যে ভেন্টিলেটর থাকে, যেটাকে আমরা বলি ঘুলঘুলি, তার মধ্যে দিয়ে বেরিয়ে যায়। এই একটা উদাহরণ লিখে দিচ্ছি দেখো তোমাদের সুবিধার জন্য। ঘরের মধ্যে, ঠিক আছে, মানুষের নিঃশ্বাস প্রশ্বাস, ঠিক আছে, তাহলে ঘরের মধ্যে মানুষের নিঃশ্বাস প্রশ্বাস এবং অন্যান্য কারণে, অন্যান্য কারণ তোমার নিজেই বলতে পারবে, অন্যান্য কারণে ঘরের বায়ু কী হয়, উত্তপ্ত হয়। ঠিক আছে, তাহলে ঘরের বায়ু উত্তপ্ত হয়ে কী হবে, প্রসারিত হবে, প্রসারিত আয়তনে বাড়বে, প্রসারিত হয় এবং হালকা হয়ে উপরে উঠে যায়, উপরে উঠে যাবে এবং দেখো ঘুলঘুলি দিয়ে বেরিয়ে যায়। ঘুলঘুলি দিয়ে বেরিয়ে যায়। ক্লিয়ার হলো? তাহলে ঘরের মধ্যে মানুষের নিঃশ্বাস প্রশ্বাস আর অন্যান্য কারণে ঘরের বায়ু উত্তপ্ত হয়ে প্রসারিত হয় এবং হালকা হয়ে উপরে উঠে যায় এবং ঘুলঘুলি দিয়ে বেরিয়ে যায়। এই একটা উদাহরণ। ঠিক আছে, আরও 2-3 উদাহরণ দেবো। এক হচ্ছে দেখো, এটা তোমরা জানো যে দিনের বেলায় ভূপৃষ্ঠ, ঠিক আছে, ভূপৃষ্ঠের সংলগ্ন যে বায়ুগুলো কী হয়, তাড়াতাড়ি উত্তপ্ত হয়। আর জলের, অর্থাৎ নদীর জল হোক বা সমুদ্রের জল হোক, তো দিনের বেলায় সমুদ্র জলের ওপরে যে বায়ুটা থাকে, ঠিক আছে, সেটা তুলনামূলকভাবে কম উত্তপ্ত হয়। কারণ কেন কি, দিনের বেলায় ভূপৃষ্ঠ যতটা বেশি উত্তপ্ত হয়, জলের বায়ু, জল কিন্তু সেরকমভাবে উত্তপ্ত হয় না। তো স্থলের ওপরকার বায়ু তাড়াতাড়ি গরম হয়ে প্রসারিত হয় এবং হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে ওই জায়গাটা ফাঁকা সৃষ্টি হয়। তখন সমুদ্র থেকে যে ঠান্ডা হাওয়া, যেটা সে কী হয়, স্থলের দিকে প্রবাহিত হয়। ক্লিয়ার হলো? তো এটাও একটা উদাহরণ।
যেটা দিয়ে আমরা গ্যাসের প্রসারণটা আমরা বোঝাতে পারি। ক্লিয়ার হলো? তাহলে কি দাঁড়ালো? দিনের বেলায় এই যে ভূপৃষ্ঠের, ঠিক আছে, দিনের বেলায় ভূপৃষ্ঠের জলের তুলনায় স্থল, অর্থাৎ জলের তুলনায় স্থল, ভূপৃষ্ঠের জলের তুলনায় স্থল বেশি উত্তপ্ত হয়। স্থল হবে বেশি উত্তপ্ত হয়। ক্লিয়ার হলো? তবে বেশি উত্তপ্ত হলে কি হবে? স্থলের উপরের বায়ু কি হবে? স্থলের উপরের বায়ু গরম হয়ে কি হবে? প্রসারিত হয়। হয়েছে? এবং হালকা হয়ে উপরে উঠে যায়। হয়েছে? তখন কি হয়? সমুদ্র থেকে এই যে ঠান্ডা হাওয়া কি হয়? স্থলের দিকে, ঠিক আছে, প্রবাহিত হয়। এই যে সমুদ্রবায়ু বলা হয় এটাকে। এই একটা উদাহরণ। স্থলবায়ু, সমুদ্রবায়ু, মনে করে দেখো ফার্স্ট চ্যাপ্টারে আমরা পড়েছিলাম। হ্যাঁ, থার্ড হচ্ছে এই বেলুন। এই বেলুনের মধ্যে তুমি যদি গরম হাওয়া দাও তো ওটা হালকা হয়। তাহলে হালকা হয় কি উপরের দিকে উঠে যায়, দেখবা। তো গরম হাওয়া যখন বেলুনের মধ্যে থাকে তখন তোমার বায়ু প্রসারিত অবস্থা থাকে, মানে সেটা হালকা হয়ে যায়, দিয়ে ওপরের দিকে উঠে যায়। ক্লিয়ার হলো তো এই জিনিসটাই? তাহলে কী হবে? গরম হাওয়া লিখে দিচ্ছি ভালো ভাষায়। গরম হাওয়া বেলুনের মধ্যে কি হয়? উষ্ণ বায়ু। তো গরম হাওয়া যদি বেলুনের মধ্যে থাকে তাহলে উষ্ণ বায়ু, হয়েছে, উষ্ণ বায়ু কি হবে? প্রসারিত অবস্থায় থাকে। ক্লিয়ার হলো তো? তো উষ্ণ বায়ু প্রসারিত অবস্থা থাকার ফলে কি হচ্ছে? উষ্ণ বায়ু, ঠিক আছে, বেলুনের বাইরে থাকা ঠান্ডা, ঠিক আছে, ঠান্ডা বায়ুর থেকে হালকা হাওয়ায় কি হবে? বেলুন কি হবে? তোমার উপরে উঠতে থাকে, ক্লিয়ার হলো? তাহলে এই দেখো তিনটে ঘটনা, ঠিক আছে। এক হচ্ছে ঘরের মধ্যে মানুষের নিঃশ্বাস প্রশ্বাস আর অন্যান্য কারণে ঘরের বায়ু উত্তপ্ত হয়ে প্রসারিত হয় এবং হালকায় ওপরে উঠে যায় এবং ঘুলঘুলি দিয়ে বেরিয়ে যায়। এই একটা তোমার গ্যাসের প্রসারণের একটা উদাহরণ। দিনের বেলায় ভূপৃষ্ঠের জলের তুলনায় স্থলের বেশি উত্তপ্ত হয়। স্থলের উপরের বায়ু গরম হয়ে প্রসারিত হয় এবং হালকা হয়ে ওপরে উঠে যায়। সমুদ্র থেকে ঠান্ডা হাওয়া স্থলের দিকে প্রবাহিত হয়। হ্যাঁ, সমুদ্র বায়ু। গরম হাওয়া বেলুনের মধ্যে যে উষ্ণ বায়ু, এটা প্রসারিত অবস্থায় থাকে। উষ্ণ বায়ু বেলুনের বাইরে থাকা ঠান্ডা বায়ু থেকে হালকা হাওয়ায় বেলুন উপরের দিকে উঠে যায়। এই যে ঘটনাগুলো আমরা দেখলাম, ঠিক আছে, তো এই ঘটনাগুলো থেকে আমরা কি বুঝতে পারলাম? যে উষ্ণতা বৃদ্ধি পেলে বা উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের প্রসারণ হয়। এবার এটাও জানি যে গ্যাসের নিজস্ব আকার নেই, যার ফলে কী হয়েছে? গ্যাসের দৈর্ঘ্য বা ক্ষেত্র প্রসারণ হয় না, কেবলমাত্র কি হয়? আয়তনের প্রসারণ হয়। ক্লিয়ার হলো তো? এবার এটাও আমাদের জানা উচিত যে গ্যাসের তাপীয় প্রসারণ কঠিন বা তরল পদার্থ থেকে কি হয়?
অনেক বেশি হয়। আবার দেখো, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের যখন উষ্ণতা বৃদ্ধি করা হয় তখন কিন্তু দেখবে তার কী বলে আয়তন এবং চাপ উভয়েরই প্রসারণ হয়। এবার আমার এখানে শুধুমাত্র আয়তনের প্রসারণ যদি আমাকে বিবেচনা করতে হয়, কনসিডার করতে হয়, তো চাপকে আমাকে স্থির রাখতে হবে। আবার যদি উষ্ণতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে চাপের কীরূপ পরিবর্তন হয় সেটা যদি জানতে হয় তাহলে আমাকে আয়তন স্থির রাখতে হবে। মনে করে দেখো, গ্যাসের চ্যাপ্টারে আমরা প্রথম যে ঘটনাটা বললাম সেটা চার্লসের সূত্র, পরেরটা হচ্ছে তোমার দেখো, মনে করে দেখবা গেলুসাকের সূত্রটা আমরা পড়েছিলাম। বোঝা গেল তো? তো তাহলে ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম, যে উষ্ণতা বৃদ্ধি পেলে কি হবে, গ্যাসের তোমার প্রসারণ হয়। হয়েছে, এটা লিখলাম। এবার কি লিখবো, যে গ্যাসের নিজস্ব আকার না থাকায়, গ্যাসের নিজস্ব আকার না থাকায়, ঠিক আছে, কি দেখব, যে দৈর্ঘ্য বা ক্ষেত্র প্রসারণ বিবেচ্য হয় না। হ্যাঁ, দৈর্ঘ্য বা ক্ষেত্র প্রসারণ কি হবে, আমরা বিবেচনা করব না, বিবেচ্য হয় না। তাহলে বিবেচনা যদি না হয় তাহলে কি হবে, শুধু তোমার আয়তন প্রসারণ বিবেচ্য হয়, শুধু তোমার আয়তন প্রসারণ কি হবে, বিবেচনা করা হবে। হয়েছে, শুধু আয়তন প্রসারণ। হয়েছে, ক্লিয়ার হলো? এবার এটাও আমরা জানি যে গ্যাসের তাপীয় প্রসারণ কি হচ্ছে তোমার, কঠিন। ঠিক আছে, গ্যাসের তাপীয় প্রসারণ কঠিন এবং তরলের চেয়ে অনেক বেশি হয়। এই যে কনসিডার করতে হবে। এবার দেখো, আর একটা জিনিস তোমরা খেয়াল করবে, যে যেহেতু এই যে লাইনটা আমরা পড়লাম না, যে আকার নেই, হ্যাঁ, আকার না থাকার ফলে দৈর্ঘ্য বা ক্ষেত্র প্রসারণ হচ্ছে না, কেবলমাত্র আয়তন প্রসারণ হচ্ছে। ঠিক আছে, তো তো এই জন্য কী হয়, দেখো তরলের ক্ষেত্রে আমরা পড়েছি যে তরল আর গ্যাসের যদি আয়তন প্রসারণ যদি আমাকে আলোচনা করতে হয়, তো দুটোকেই আমাকে কী করতে হয়, কোনো পাত্রে রেখে উত্তপ্ত করতে হয়। বোঝা গেল তো? এবং পাত্রে রেখে উত্তপ্ত করলে পাত্রের প্রসারণ হবে। আয়তনের মানে তরল বা গ্যাসের আয়তনের প্রসারণের সঙ্গে সঙ্গে পাত্রের প্রসারণ হবে। এবার দেখো, তরলের প্রসারণের সময় আমরা কিন্তু পাত্রের প্রসারণকে ধরছি। বোঝা গেল তো? পাত্রের প্রসারণ না ধরলে সেটা হয়ে যায় আপাত প্রসারণ, আর পাত্রের প্রসারণ ধরলে সেটা হয়ে যায় প্রকৃত প্রসারণ। এটা পড়েছি। দেখ, এবার পাত্র তো কঠিন হয়, তো কঠিনের প্রসারণ কম হলেও, ভালো করে শুনবা, হ্যাঁ, কঠিনের প্রসারণ কম হলেও তরলের প্রসারণের ক্ষেত্রে আমরা কিন্তু পাত্রের প্রসারণকে আমরা উপেক্ষা করি না। কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্যাসীয় পদার্থের তুলনায় কঠিনের প্রসারণ অনেক কম, এতটাই কম যে পাত্রের প্রসারণকে আমরা কনসিডার করি না, বিবেচনা করা হয় না। বোঝা গেল তো? এই জন্য তরলের ক্ষেত্রে দুটো প্রসারণ হয়, আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণ। আর গ্যাসের ক্ষেত্রে যেহেতু আমরা পাত্রের প্রসারণকে বিবেচনা করছি না, যেহেতু পাত্রের প্রসারণ বলতে কঠিনের প্রসারণের কথা বলা হচ্ছে এবং ওটা এতটাই কম গ্যাসের তুলনায়, তাই সেটাকে আমরা কনসিডার করি না, তাই এখানে একটাই প্রসারণ হয়। বোঝা গেল? এই যে, তাহলে সেই পয়েন্টটা আমি যদি লিখি, কি লিখবো, তরল বা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আসে পরীক্ষায়, গ্যাসীয়, ঠিক আছে, উভয় পদার্থকে কোনো পাত্রে রেখে কি করা হবে, উত্তপ্ত করতে হয়। বোঝা গেল? তো পাত্রে রেখে যদি উত্তপ্ত করতে হয়, ফলে কি হবে, এদের, ঠিক আছে, এদের প্রসারণের সঙ্গে কি হবে, পাত্রেরও কি হবে,
হয়েছে। এটা আমরা তরলের ক্ষেত্রেও পড়েছি যে পাত্রেরও কী হবে, প্রসারণ হবে। ঠিক আছে, এবার তরলের প্রসারণের ক্ষেত্রে আমরা পাত্রের প্রসারণটা ধরি, কিন্তু গ্যাসের ক্ষেত্রে ধরি না। ওই জায়গাটা আছে, ওটাই লিখছি যে তরলের প্রসারণের তুলনায়, দেখো কি লিখছি আমি, তরলের প্রসারণের তুলনায় কি হচ্ছে তোমার, কঠিনের প্রসারণ কম হলেও, খুব কম নেই, কম, হ্যাঁ, তো তরলের প্রসারণের তুলনায় কঠিনের প্রসারণ কম হলেও কি পাত্রের প্রসারণকে আমরা উপেক্ষা করা যায় না, ক্লিয়ার হলো? এটাও লিখলাম যে তরলের প্রসারণ তুলনায় কঠিনের প্রসারণ কম হলেও পাত্রের প্রসারণ উপেক্ষা করা যায় না। কিন্তু ঠিক আছে, গ্যাসীয় পদার্থের তুলনায়, তো গ্যাসীয় পদার্থের তুলনায় কঠিনের প্রসারণ এতই কম হয়, কঠিনের প্রসারণ এতই কম হয় যে পাত্রের প্রসারণ কি হচ্ছে, বিবেচনা করা হয় না, এই যে পয়েন্টটা বোঝা গেল। তো তরলের প্রসারণের তুলনায় কঠিনের প্রসারণ কম হলেও পাত্রের প্রসারণ উপেক্ষা করা যায় না, এই জন্য তরলের ক্ষেত্রে আপাত এবং প্রকৃত প্রসারণ এই দুটো কথা বলা হচ্ছে। কিন্তু গ্যাসীয় পদার্থের তুলনায় কঠিনের প্রসারণ এতটাই কম হয় যে পাত্রের প্রসারণকে আমরা এখানে কি করি, বিবেচনা করি। ক্লিয়ার হলো তো? এবার দেখো গ্যাসের ক্ষেত্রে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে যে উষ্ণতা বৃদ্ধি করলে এখানে আয়তন আর চাপ উভয়ই বৃদ্ধি পায়। বোঝা গেল তো? এই যে তো নির্দিষ্ট ভরের তরল এবং গ্যাসের ক্ষেত্রে আমরা আয়তনের প্রসারণ পরিমাপ করার ক্ষেত্রে আমরা ভরকে নির্দিষ্ট রাখি। হ্যাঁ, এটা সবসময় মনে রাখবা। নির্দিষ্ট ভরের, গ্যাসের ক্ষেত্রে আমরা চার্লস বয়েলের সূত্র পড়েছি, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের, ঠিক আছে, দেখো নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে হ্যাঁ, তাহলে উষ্ণতা বৃদ্ধি করলে আমরা কি দেখব, আয়তন ও চাপ, ঠিক আছে, উভয়ই বৃদ্ধি পায়। এই দেখো, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা যদি বৃদ্ধি করা হয় তাহলে আয়তন চাপ দুটোই কি হবে, বৃদ্ধি পাবে। ক্লিয়ার হলো তো? যেহেতু দুটোই বৃদ্ধি পাবে, তো আমরা কি করব, আয়তনের প্রসারণ যদি বিবেচনা করতে হয় চাপকে আমার কি রাখতে হবে, স্থির রাখতে হবে। ক্লিয়ার হলো তো? তাই শুধু আয়তনের প্রসারণ বিবেচনা করতে হলে, ঠিক আছে, তোমাকে চাপকে কি রাখতে হবে, স্থির রাখতে হয়। হয়েছে? মনে থাকবে? হলো? তো এতটা পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে। উদাহরণগুলো থেকে আমরা কি জানলাম দেখো, প্রত্যেকটা পয়েন্ট আমি ডিসকাস করে দিয়েছি। অবশ্যই তোমরা এগুলোকে পড়বে, তাহলে তোমাদের কী হবে বলো তো, ধারণাটা ক্লিয়ার হবে। বেসিক কনসেপ্টটা তোমাকে কিন্তু ক্লিয়ার রাখতে হবে, তবেই দেখবে যে কোনো প্রশ্নের সমস্যার সমাধান কিন্তু তোমরা করতে পারবে। এবার নেক্সট আমরা চলে যাব। তাহলে আমরা দেখলাম একটাই প্রসারণ, আয়তন প্রসারণ, আপাত ব্যাপার নেই। তাহলে এখান থেকে আমরা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে পড়ব। ঠিক আছে, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক সংজ্ঞাটা মোটামুটি কঠিন বা তরলের ক্ষেত্রে হয়, এটা গামা পি ধরে নেওয়া হয়, কারণ কি চাপ স্থির। ঠিক আছে, এখানে গামা পি, এটা দেখতে পাচ্ছ, এই যে গামা পি,
পিটা মানে বোঝা যাচ্ছে চাপ স্থির। তাহলে আমাকে এখানে সংজ্ঞা যখন বলবো তখন আমাকে দু একটা জিনিস চেঞ্জ করতে হবে। একটা হচ্ছে প্রথমে লিখতে হবে স্থির চাপ, তারপর লিখতে হবে 0°C থেকে 1°C বৃদ্ধি করলাম, বাকি কোনো চেঞ্জ নেই, বাস এইটুকু। ঠিক আছে, তো বাকি সমস্ত সংজ্ঞা আগেরকার মতনই। তাহলে কী লিখবো? চাপ স্থির রেখে। ঠিক আছে, কেন কি আমরা একটু আগেই কনসিডার করেছি যে আয়তনের প্রসারণ বিবেচনা করতে গেলে চাপকে স্থির রাখতে হবে, তাহলে ওটা উল্লেখ করে রাখতে হবে। চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের, অবশ্যই নির্দিষ্ট ভর বলতে হবে, তরলের ক্ষেত্রেও আমরা পড়েছি নির্দিষ্ট ভরের, ঠিক আছে, কোনো গ্যাসের, তো নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তার চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা হয়েছে 0°C থেকে 1°C বৃদ্ধি করলে, 0°C থেকে 1°C, ঠিক আছে, বৃদ্ধি করলে গ্যাসের প্রতি একক আয়তনে, গ্যাসের প্রতি একক আয়তন, বাকি মোটামুটি সেম আছে, যে আয়তন প্রসারণ হয়, ঠিক আছে, তাকে আমরা কি বলবো? ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, ওই গ্যাসের আয়তন গুণাঙ্ক বলা হয়। ঠিক আছে, চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 0°C থেকে 1°C পর্যন্ত যদি বৃদ্ধি করা হয়, তো গ্যাসের প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হবে তাকে ওই গ্যাসের আয়তন গুণাঙ্ক বলা হবে। ক্লিয়ার হলো? যেটাকে আমরা কি হচ্ছে গামা পি দিয়ে ডিনোট করা হচ্ছে, তাই তো? কি দিয়ে ডিনোট করা হচ্ছে? গামা পি এই দিয়ে ডিনোট করা হচ্ছে। এবারে এর এককগুলো মোটামুটি আগেরকার মতনই, কঠিন তরল গ্যাস হওয়ার ক্ষেত্রে এককের কোনো পরিবর্তন নেই, তাও লিখে দিচ্ছি, নোটের মতো হয়ে যাবে। গ্যাসের আয়তন গুণাঙ্কের, ঠিক আছে, গুণাঙ্কের একক কী হবে বলো? তোমার °C ইনভার্স বা °F ইনভার্স বা কী হবে তোমার কেলভিন ইনভার্স। এই হচ্ছে এই একটা পয়েন্ট। নেক্সট হচ্ছে দেখো, হ্যাঁ, নেক্সট হচ্ছে তোমার এর গাণিতিক রূপ বার করবো আমরা। তা গাণিতিক রূপ বার করতে গেলে আগেরকার মতনই আমাকে লিখতে হবে। মনে করি, ঠিক আছে, মনে করি স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের, মনে করি স্থির চাপে, ঠিক আছে, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের, ঠিক আছে, 0°C উষ্ণতায়, গাণিতিক রূপ যদি লিখতে বলা হয় 2 নম্বর 3 নম্বর যদি দেওয়া থাকে তাহলে এইভাবেই লিখবে ব্যাখ্যা করে। 0°C উষ্ণতায় আয়তন হচ্ছে V0 এবং উষ্ণতা বৃদ্ধি করে T°C করা হবে। ঠিক আছে, তো উষ্ণতা বৃদ্ধি করে T°C করা হলে আয়তন হয়, আয়তন কত হয়? বাড়বে, আয়তন হয় কত? VT হয়েছে। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা থেকে আমরা কি পাবো? একটু সাইড থেকে লিখি, তাহলে এই লাইনে হয়ে যাবে। বলো VT মাইনাস V0, সেম টু সেম, দেখো V0 হয়েছে তোমার উষ্ণতা বৃদ্ধি কত, দেখো তো, আমরা দেখো আগের ক্ষেত্রে T2 মাইনাস T1 করেছিলাম, কিন্তু এখানে যেহেতু T1টা 0 ধরে নিয়েছি, তাহলে T হবে শুধু V0T হয়েছে। ক্লিয়ার হলো? এবার এটাকে যদি সলভ করো তাহলে আমরা কি পাবো বলো তো? VT ইকুয়াল টু, দেখো V0 হয়েছে ইন্টু 1 প্লাস গামা পি ইন্টু টি। এই যেটা পেলাম, এই যে একটা সমীকরণ পেলাম, এটাকে আমরা 1 নম্বর ধরবো। এই যে কেন এটাকে 1 নম্বর লিখেছি বলো তো? কেন এখান থেকে চার্লসের ব্যাপারটা আসবে। এবার দেখো তো চার্লসের সূত্র থেকে আমরা কি পাই, মনে করে দেখো। প্রথম সূত্র চার্লসের
হ্যাঁ, আরেকটা যেটা সূত্র আছে বিকল্প সূত্র না, যেটা তোমার পরম উষ্ণতা স্কেলের সাহায্যে, একদম প্রথম সূত্রটা। ঠিক আছে, কী ছিল, যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন হয় তার তোমার কি 1/273 বৃদ্ধি বা হ্রাস পাবে, এটা না পড়েছিলাম। আমি যা শর্টে বললাম, হ্যাঁ। তার মানে লিখলে কী হবে, তো চার্লসের সূত্র থেকে পাই, তা চার্লসের সূত্র থেকে কি পাই আমরা বলো। স্থির চাপে, মনে করে দেখো, স্থির চাপে নির্দিষ্ট ভরের, ঠিক আছে, তো স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন হচ্ছে তোমার V0, আর উষ্ণতা বৃদ্ধি করে T°C যদি করা হলে, ঠিক আছে, তো উষ্ণতা বৃদ্ধি করে যদি T°C করা হলে আয়তন হবে কত বলো, VT ইকুয়াল টু, মনে করে দেখো, V0 × 1 + T/63। এই যে দেখো, এই একটা সমীকরণ পেলাম, মনে করে দেখো, প্লাস মাইনাস সাথে যেহেতু আয়তন প্রসারণ করেছি তাই প্লাস করেছি, হ্যাঁ। 2 নম্বর, 1 নম্বর আর 2 নম্বর সমীকরণটা দেখো তো, 1 নম্বর আর এই হচ্ছে 2 নম্বর সমীকরণ। VT V0 সবই সেম আছে, দেখো, VT V0 1 + Γp × T আছে। তাহলে 1 নম্বর 2 নম্বর সমীকরণ থেকে তুলনা করলে পাবো যে Γp হচ্ছে 1/273, তাই তো। তাহলে 1 নম্বর ও 2 নং সমীকরণ তুলনা করে পাই, কি পাবো, গ্যাসীয় পদার্থের আয়তন গুণাঙ্ক, গ্যাসীয় পদার্থের আয়তন গুণাঙ্ক, এই যে Γp, এর মানটা কত হবে দেখো তো, আমরা অলরেডি পড়েছি 1/273, তাই তো, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এবার এটাকে যদি সলভ করি, ক্যালকুলেট করো, তাহলে এই মানটা আসবে, এই মানটা মুখস্থ করবে 3.663। তাহলে কত দাঁড়ালো, 3.663 × 10⁻³ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এই মানটা মুখস্থ করবে, 1/273 মনে রাখতে পারো, আর এই মানটা মনে রাখতে পারো, দুটোভাবেই পরীক্ষা আসতে পারে। 3.663 × 10⁻³ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ঠিক আছে, এতটাই থাকলো। তারপর যেটা রয়ে গেল তাপের পরিবহন, আর হচ্ছে তোমার তাপের পরিবহনটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, আশা করি আর দুটো ভিডিওতে তোমরা এটা সামনের সপ্তাহে কমপ্লিট করে দেবো। ঠিক আছে, এই চ্যাপ্টারটা। ওকে, ঠিক আছে, এই বিষয়গুলো দেখে নেবে, যেটুকু পড়িয়েছি ভুল মানে একদম দেখে নেবে, কিন্তু আমি কিন্তু পরে তোমাদেরকে নক করে জানবো যে তোমরা আদৌ দেখেছো কিনা। ঠিক আছে, ওকে।